তা আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা গতকাল বোর পরমাণু মডেলটা পড়েছি। বোর পরমাণু মডেলে আমরা দেখলাম উনি তিনটা কথা বলেছে, তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের বোর পরমাণু মডেলটা বলা হয়েছে। আমি যদি একটাবার রিভিশন করি, পরমাণু মডেলের তার তথ্যগুলো কী ছিল, মতবাদগুলো কী ছিল। ফার্স্টেই উনি বলেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরে না, ঠিক আছে। মানে আমরা যে বলি যে এটার যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ থাকে। এখন এই যে এখানে আমরা নিউক্লিয়াস যদি বলি, নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটন প্লাস নিউট্রন থাকে এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তো আমাদের মধ্যে এখানে ইলেকট্রনগুলো আসলে কি যে কোনো মানে যে ইচ্ছা মতোই ঘুরতে পারে না, এগুলো আসলে ইচ্ছা মতো ঘুরতে পারে না, এগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক আছে। এগুলো অনুমোদিত বিভিন্ন বৃত্তাকার এরকম কক্ষপথ থাকবে যেগুলোতে এই ইলেকট্রনগুলো আলটিমেটলি ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম হলো প্রধান শক্তি স্তর বা সেল বা অরবিট বা স্থির কক্ষপথ। তাইলে এই অনুমোদিত কক্ষপথগুলোর নাম কি? এই অনুমোদিত কক্ষপথগুলোর নাম হলো প্রধান শক্তি স্তর বা সেল বা অরবিট বা স্থির কক্ষপথ। এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে এই স্থির কক্ষপথে ঘোরার সময় কি হয়? এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয় এবং n = 1 2 3 4 ইত্যাদি হতে পারে। অন্যভাবে বলা যায় n = 1 হলে k প্রধান শক্তি স্তর, n = 2 হলে l প্রধান শক্তি স্তর, n = 3 হলে m প্রধান শক্তি স্তর হয়। তো আমরা এই স্থির কক্ষপথগুলোকে এভাবে 1 2 3 4 এভাবে ডাকতে পারি যে 1 মানে প্রধান শক্তি ও প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয়, 3 মানে তৃতীয়, 4 মানে চতুর্থ। এবং এগুলাকে আমরা এরকম কে এল এম এন দ্বারাও প্রকাশ করি, কে এল এম এন দ্বারাও প্রকাশ করে থাকি। কে মানে প্রধান শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে হলো তৃতীয় শক্তি স্তর, এন মানে হলো চতুর্থ শক্তি স্তর। এভাবে কে এল এম এন দিয়েও আমরা এই শক্তি স্তরগুলোকে প্রকাশ করে থাকি। এরপর আসে যে এই যে এটা হচ্ছে তার প্রথম কথা এবং এটাই হচ্ছে মেইন কথা আসলে। এরপরে বোর পরমাণু মডেলে যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলো আমরা জানি এভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাই না। ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে যেহেতু করে তাদের মাঝে একটা ঘূর্ণন গতি আছে। এই ঘূর্ণন গতির জন্য আমরা এর মাঝে কি পাবো? কৌণিক ভরবেগ পাবো। একটা কি পাবো? কৌণিক ভরবেগ পাবো। কৌণিক ভরবেগ, এদের মাঝে কি পাবো? কৌণিক ভরবেগ পাবো। এবং এই কৌণিক ভরবেগের মানটা হচ্ছে মূলত mvr = nh/2π। mvr = nh/2π। এই কৌণিক ভরবেগের মানটা কত? কৌণিক ভরবেগের মানটা হচ্ছে mvr = nh/2π। mvr = nh/2π। mvr কি? nh/2π, বুঝে গেছে? এই কৌণিক ভরবেগের মানটা হচ্ছে mvr = nh/2π। তো যেখানে m এর মান হলো তোমার ইলেকট্রনের ভর, আর হচ্ছে যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ, এবং v হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথ ইলেকট্রনের ব্যাগ, ঠিক আছে। আর h মানে হলো প্লাঙ্ক ধ্রুবক, যেটা হচ্ছে ফিক্সড 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর n হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলো হচ্ছে তোমার মৌলিক কথাবার্তা। এরপরে আমরা আরেকটা বিষয় বললাম, সেটা হচ্ছে যখন ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে আসে, মনে করো যে একটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামবে, তাহলে সেই শক্তি বিকিরণ করবে। শক্তি কি হবে? শক্তি বিকিরণ করবে, ঠিক আছে। এক্ষেত্রে শক্তিটা বিকিরণ করবে। এক্ষেত্রে আমাদের দেখো শক্তি নির্গত হচ্ছে বা শক্তি বিকিরিত হচ্ছে। আর যখন সে তোমার নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে, যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে, তখন হচ্ছে তোমার শক্তিটা শোষণ করবে, শক্তি শোষণ করবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পড়লাম। তখন যে উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে, তোমার সরি, যখন সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে তখন শক্তি তোমার বিকিরণ করবে। উচ্চ থেকে নিচে আসলে, হ্যাঁ, উচ্চ থেকে নিচে আসলে শক্তি বিকিরণ করবে, আর নিম্ন থেকে উচ্চ গেলে শক্তিটা সে শোষণ করবে। এটাই হচ্ছে মূল কথা। এরপরে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে তখন শক্তি বিকিরণ করবে, এবং এই বিকিরণ বিকিরিত শক্তির পরিমাণটা হচ্ছে hb = বা h nu hc/λ, h nu hc/λ, h nu hc/λ। h nu কি? h nu hc/λ, যেখানে c হচ্ছে আলোর বেগ, b হচ্ছে তোমার বিকিরিত শক্তির কম্পাঙ্কটা, আর ল্যামডা হচ্ছে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যটা, ঠিক আছে। এটার একক হচ্ছে মিটার, আর b এর একক হচ্ছে হার্জ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে হার্জ। হার্জ।
আর আলোর বেগের একক কি? ms ইনভার্স 1। তো বোর পরমাণু মডেলের সাফল্য কি আলটিমেটলি? বোর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে পরমাণুতে ইলেকট্রনগুলো, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাইলে উনি এটা তোমার রাদারফোর্ড পরমাণু মডেল, এটা সৌর মডেলও বলা হয় এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে। উনি বলে যে সৌরজগৎকে যেমনি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, সেমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, এটা উনি বলেন। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, বাট বোর পরমাণু মডেলে বলা হয়েছে আকারটা কেমন, বৃত্তাকার। তাহলে আলটিমেটলি আমাদের বোর সাহেব তোমার শক্তি স্তরের একটা আকারের কথা বলছে, একটা আকার সম্পর্কে উনি ধারণা দিছে। আচ্ছা, তো এরপরে উনি আকার সম্পর্কে ধারণা দিল। এরপরে হচ্ছে তোমার শক্তি শোষণ বা বিকিরণ হলে যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর ওঠানামা করে, তখন উনি যে তোমার বর্ণালী সৃষ্টির ধারণাটা দেন। ঠিক আছে, শক্তি শোষণ বা বিকিরণ করলে তখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর ওঠানামা করে। এরপরে হচ্ছে আমাদের উনি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এতটুকু তোমাদের জানলে হয়ে যাবে বোর পরমাণু বলে সাফল্য। তাহলে উনি হচ্ছে আকাশ সম্পর্কে ধারণা দেয়। ফার্স্ট কথা হচ্ছে উনি আকাশ সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয় শক্তি হচ্ছে যে উনি শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণা দেয়। তৃতীয় হচ্ছে উনি হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা দেয়। জাস্ট এতটুকুই, 3টা লাইন মনে রাখতে পারলেই হবে। এরপর আসে যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে আমরা দেখলাম রাদারফোর্ড পরমাণু মডেল তোমার কিছু ওনার কিছু সীমাবদ্ধতা ছিল। এরপর বোর পরমাণু মডেলে আমরা দেখলাম ওই সীমাবদ্ধতাকে দূর করে উনি আরও কিছু নতুন পয়েন্ট অ্যাড করছে। এখন আমরা দেখব যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, ওনার কি ত্রুটি ছিল, ওনার কি ত্রুটি বা কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। ফার্স্ট ত্রুটি হলো উনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে। এই যে এখানে হাইড্রোজেন দেখলো না, হাইড্রোজেন কত, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। তো উনি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কীরকম হবে সেটা ব্যাখ্যা করতে পারে না। মানে হলো হাইড্রোজেন ছাড়া পর্যায় সারণীর যে 118টা মৌল রয়েছে, বাকি 117টা মৌলের কোনো রকমের বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারে না, শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া। তাছাড়াও আরও কিছু কথাবার্তা আছে এখানে। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আরও কিছু আছে, এগুলো আমাদের এইচএসসিতে পড়াশোনা। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তুমি হিলিয়াম প্লাস দেখবা, বেরিলিয়াম 3+ দেখবা, লিথিয়াম 2+ দেখবা। এটা মেডিকেলেও আসে যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোন কোন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা আমাদের বোর সাহেব করতে পারে। হিলিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, লিথিয়াম 2+। ঠিক আছে, হিলিয়ামে আমরা জানি 2টা ইলেকট্রন আছে, যখন একটা ইলেকট্রন দিয়ে দেয় হিলিয়াম প্লাসে পরিণত হয়। এই যে হিলিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, লিথিয়াম 2+, এইগুলার বর্ণালীর ব্যাখ্যা তুমি সুন্দরভাবে দিতে পারে, বাকিগুলার কোনো রকম ব্যাখ্যা সে দিতে পারে না। আপাতত এতটুকু জানো। এরপরে বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণুতে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা ছিল। মানে যখন এখানে আমরা বলি না যে একটা শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে ইলেকট্রন যায় তখন শক্তি শোষণ বিকিরণ হয়। মনে করো যে এই শক্তি থেকে এই শক্তি স্তরে আসছে, তখন একটা শক্তি শোষণ বিকিরণ হয় না, এখানে একটা বর্ণালী সৃষ্টি হয়েছে। এই বর্ণালীটা তোমার উনি বলছে যে একটা রেখা পাওয়ার কথা ছিল এই বর্ণালীতে, জাস্ট একটা রেখা। তবে পরবর্তীতে অতিরিক্ত যে শক্তিশালী যন্ত্র স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে এটা আসলে একটা রেখা না, এখানে মূলত একাধিক রেখা রয়েছে। একাধিক রেখা মিলে একটা বড় রেখা সৃষ্টি হয়, বাট উনি এটার ব্যাখ্যা দিতে পারে নাই। তাছাড়াও উনি প্রথমে যেটা বলছে সেটা হলো পরমাণুর যে কক্ষপথ, এই কক্ষপথটা হচ্ছে বৃত্তাকার। আসলে এটা বৃত্তাকার না, তোমার এটা মূলত উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে হচ্ছে ডিমের মতো দেখতে, ঠিক আছে, এরকম এরকম। উপবৃত্তাকার মানে এরকম, আর বৃত্তাকার মানে হলো এমন বৃত্ত, মানে টোটাল তোমার সার্কেল। আর উপবৃত্তাকার মানে বৃত্তকে তুমি যদি একটু চ্যাপ্টা করে দাও, যেটা পাবে সেটা হচ্ছে উপবৃত্তাকার। তাহলে পরমাণুর যে কক্ষপথ, এই কক্ষপথগুলো কেমন, এই কক্ষপথগুলো হচ্ছে তোমার উপবৃত্তাকার, এগুলো বৃত্তাকার না। এই 3টা কথা উনি বললেন। তাহলে ওনার ফার্স্ট কথা ছিল যে ওনার ফার্স্ট সীমাবদ্ধতা ছিল, সেই 3টা সীমাবদ্ধতা আমরা পাই। ফার্স্ট সীমাবদ্ধতা হলো একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী উনি ব্যাখ্যা করেন, তবে একাধিক ইলেকট্রন এর বর্ণালী ব্যাখ্যা উনি দিতে পারে না। ঠিক আছে, এরপর হলো এখানে একটি রেখা পাওয়ার কথা ছিল, বাট পরীক্ষা করলে দেখা যায় যে আসলে এখানে একাধিক রেখা পাওয়া যায়। আর তৃতীয় কথা হলো এখানে বৃত্তাকার কক্ষপথ, এটা মূলত বৃত্তাকার কক্ষপথ না, এটা মূলত উপবৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথগুলো। ঠিক আছে, এতটুকু আমরা বলতে পারি। বলো এতটুকুতে কার কি সমস্যা, এবার বলো কে কোন এটা বুঝো নাই।
সিরিয়ালি ঈশান বলো আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো জুলকার, কোন জায়গায় কি বুঝো নাই? ভাইয়া বইয়ের পারমাণবিক মডেল হচ্ছে এর নিচে একটু বুঝে দেন তো। কোনটা কোনটা আবার স্পষ্ট করে বলো। এ বি, এ বি সি তিনটা। কোনটা? ওই যে কে এল এম এন শক্তি স্তর এগুলা? হ্যাঁ। এইগুলা ভুল পরমাণু মডেলের সাফল্য। না এইগুলো না। এই পয়েন্টগুলা এ বি সি গুলা? এগুলা শেষে। আচ্ছা, দেখো উনি টোটাল তিনটা কথা বলছে জি। ভোর সাহেব। তিনটা কথার মধ্যে ফার্স্ট কথাটা হচ্ছে আহ, আমরা বলি যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? তোমার প্রোটন থাকবে প্লাস নিউট্রন থাকবে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রন ঘুরতে থাকবে, বিভিন্ন ইলেকট্রন ঘুরতে থাকবে। এখন বোর সাহেব বলে এই ইলেকট্রনগুলা যে কোনোভাবে ইচ্ছে মতো ঘুরতে পারবে না, এগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। মনে করো এটা যদি নিউক্লিয়াস হয়, এই একটা কক্ষপথ থাকবে, এই একটা কক্ষপথ থাকবে, যে কক্ষপথ বরাবর আলটিমেটলি ইলেকট্রনগুলো ঘুরবে, যে কক্ষপথকে ধরে ধরে ইলেকট্রনগুলো ঘুরবে। এখানে আরেকটা কক্ষপথ থাকবে, যে কক্ষপথে ধরে ধরে ইলেকট্রনগুলো আলটিমেটলি ঘুরবে। এটাই হচ্ছে তার কথা, যে পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় সে ঘুরতে পারবে না, যে কোনো শেপে যে কোনো আকারে সে ঘুরতে পারবে না। বৃত্তাকার কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম উনি দেন শক্তি স্তর। এই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম কি দেওয়া হয়? শক্তি স্তর বা অরবিট। শক্তি স্তর বা অরবিট, এটার নাম কি দেওয়া হয়? শক্তি স্তর বা অরবিট। এই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম দেওয়া হয় শক্তি স্তর বা অরবিট, ঠিক আছে, বা শেল। এটা হচ্ছে তার প্রথম কথা। প্রথম লাইন ছিল যে এটা, যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে এবং এগুলোর নাম দেওয়া হয় অরবিট। এবং এই অরবিটগুলোকে কি নামে ডাকা হয়? মনে করো যে এটা প্রথম কক্ষপথ, এটা n ইজ ইকুয়াল টু 1, এটাকে 1 নামে ডাকা হয়। এটা 2, দেন এরকম আরেকটা থাকলে এটা 3, এভাবে 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়। 1 মানে বোঝাবে প্রথম কক্ষপথ, 2 মানে বোঝাবে দ্বিতীয় কক্ষপথ, 3 মানে বোঝাবে তৃতীয় কক্ষপথ। ওকে। এবং এই কক্ষপথগুলো 1 2 3 পাশাপাশি কে এল এম এন দ্বারাও প্রকাশ করা হয়। কে কে শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তর, এল শক্তি স্তর মানে দ্বিতীয় শক্তি স্তর, এম শক্তি স্তর মানে তৃতীয় শক্তি স্তর। কে এল এম এন দ্বারাও প্রকাশ করা হয় এগুলাকে। কে এল এম এন দ্বারাও প্রকাশ করা হয়। কে মানে প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয় শক্তি স্তর, এন মানে চতুর্থ শক্তি স্তর। কে কে এল এম এন দ্বারা আলটিমেটলি এগুলোকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে মূল কথা। তাহলে উনি জাস্ট একটা কথা বলছে এই পয়েন্টে, পরমাণুর কক্ষপথগুলো বৃত্তাকার, ওইগুলা ইলেকট্রনগুলা শক্তি বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। ওই কক্ষপথগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোর নাম হচ্ছে কে এল এম এন। কে এল এম এন মানে হচ্ছে 1 2 3 4, এবার বিভিন্ন শক্তি স্তর বোঝায়। প্রথম নাম্বারটা বুঝছো? পয়েন্ট ওয়ান বুঝছো কিনা বলো। জুলকার, আমাকে শুনতে পাচ্ছ? জি। হ্যাঁ, পয়েন্ট ওয়ান বুঝছো কিনা? বুঝছি। ওকে। এখন আসো যে পয়েন্ট টুতে কি বলছে। পয়েন্ট টুতে বি, বোর পরমাণু মডেল মানে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ আসলে তোমরা না বোঝার কথা, এটা এখানের আলোচনা না, এটা পুরো এইচএসসির আলোচনা। তারপরে এখানে আমাদের নতুন অ্যাড করছে এটা। দেখো আমাদের কোনো বস্তু যখন কোনো বৃত্তাকার পথে ঘুরে, কোনো বস্তু যখন কোনো বৃত্তাকার পথে ঘুরে, তার একটা কৌণিক বেগ থাকে। তার একটা কি থাকবে? কৌণিক বেগ থাকবে। এই কৌণিক বেগ থাকবে, এবং কৌণিক বেগের সাথে তুমি যদি ভরটা গুণ করে দাও, যেটা পাবা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এটা হচ্ছে কৌণিক ভর এবং বেগ, কৌণিক ভরবেগ বলা হয়।
এই কৌণিক ভরবেগের মান হচ্ছে এমবিআর। কৌণিক বেগের মান হচ্ছে এমবিআর, যেখানে এম হচ্ছে ভর, এম হচ্ছে কি ভর, বি হচ্ছে তোমার ভেগ বা ভ্যালোসিটি, এম হচ্ছে তোমার ভর, বি হচ্ছে তোমার বেগ, আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর হচ্ছে কি আর হচ্ছে ব্যাসার্ধ, মানে কতটুকু ব্যাসার্ধে আমাদের এটা ঘুরতেছে সেটা, কতটুকু ব্যাসার্ধে এটা ঘুরতেছে সেটা। এটা হচ্ছে তোমার যদি ইলেকট্রন হয়, ইলেকট্রনের ভরটাই হচ্ছে আমাদের এম। ইলেকট্রনের ভর হচ্ছে আমরা শিখে আসছি 9.11 ইন্টু 10^31 কেজি। এসআই একক হচ্ছে এটা ইলেকট্রনের ভর, 9.11 10^31 কেজি। এরপরে বি মানে হচ্ছে ব্যাগ, ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে সেটা, আর মানে হলো ব্যাসার্ধ। এবং বলতেছে এই এমবিআর এর মানটা বা কৌণিক ভরবেগের মানটা, এমবিআর বা কৌণিক ভরবেগের মানটা এনএইচ বাই টু পাই এর সমান হবে। এনএইচ বাই টু পাই এর কী হবে, সমান হবে, এনএইচ বাই টু পাই এর সমান হবে, যেখানে এন হচ্ছে তোমার কক্ষপথ নাম্বার, কততম কক্ষপথ সেটা। প্রথম কক্ষপথ হলে এন এর মান 1 হবে, দ্বিতীয় কক্ষপথ হলে এন এর মান 2 হবে, তৃতীয় কক্ষপথ হলে এন এর মান কত হবে, 3 হবে। আর এইচ এর ভ্যালু হলো 6.626 ইন্টু 10^34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এভাবে আমরা এটাকে বলি। এটা হচ্ছে এইচ এর মানে, এটা ধ্রুবক মানে, এটা একটা ধ্রুবক, এটা কখনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে তোমার একটা ধ্রুবক মান। আর টু পাইয়ের ভ্যালু তো ফিক্সড, টু পাইয়ের ভ্যালু তো ফিক্সড, 2 ইন্টু 3.1416, এটার ভ্যালু তো তোমার ফিক্সড, 2 পাইয়ের ভ্যালু হচ্ছে 2 ইন্টু 3.1416। তাহলে অ্যাম্বিয়ারের পরিমাণ হচ্ছে এনএইচ বাই টু পাই, যেটা হচ্ছে 2 ইন্টু 3.1416। ওকে, এটা হচ্ছে তোমার সামগ্রিক অ্যাম্বিয়ারের পরিমাণটা, এবং এটা বলছে অ্যাম্বিয়ার ইকুয়াল টু এনএইচ বাই টু পাই, এটাই বলছো নি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, বা বি নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, অ্যাম্বিয়ারের ভ্যালুটা, অ্যাম্বিয়ারের ভ্যালুটা এনএইচ বাই টু পাইয়ের সমান, অ্যাম্বিয়ারের ভ্যালুটা এনএইচ বাই টু পাইয়ের কী হবে, সমান হবে। ঠিক আছে, এরপর আসলে তৃতীয় নাম্বারে কি বলছে। তৃতীয় নাম্বারে বলছে যে ইলেকট্রন যখন তোমার আদান প্রদান তোমার এদিকে উপর নিচে উপরে উঠে নিচে নামে, মানে একটা কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে যখন ইলেকট্রন আদান প্রদান তোমার উঠানামা করে, এটা যদি দ্বিতীয় কক্ষপথ বলো, এটা যদি প্রথম কক্ষপথ বলো, এই দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে আসে, তাহলে এক্ষেত্রে শক্তির বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে, একটা শব্দ জাস্ট, যে শক্তির বিকিরণ করা। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে কোনো ইলেকট্রন, আবার বলি, যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি বিকিরণ করবে, তখন কি হবে, শক্তি বিকিরণ করবে। আর যখন উল্টাটা হবে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তি শোষণ করবে, তখন শক্তি কি করবে, শোষণ করবে। তাহলে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন আসবে, তখন শক্তি বিকিরণ করবে। যখন শক্তি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তি শোষণ করবে। খুব সিম্পল, দুইটা লাইন জাস্ট। উচ্চ থেকে নিচে আসলে শক্তি বিকিরণ, নিম্ন থেকে উচ্চে আসলে শক্তির শোষণ, এতটুকুই। এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের সামগ্রিক কথাবার্তা। ঠিক আছে, ঈশান বলো তোমার কি সমস্যা, কোন লাইনটা বুঝো নাই বা কোন এটা বুঝো নাই বলো। ভাইয়া লিথিয়ামটা বুঝি নাই রে। লিথিয়াম কোথায় বুঝো নাই, এই যে এখানে, এটা এখানে, এটা হ্যাঁ। এখানে, এটা আসলে তোমাদের বইয়ে তো নাই এটা, বুঝছো, তারপর আমি বলে দিছি আর কি। দেখো উনি কি বলছে, উনি বলছে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, মানে যেখানে ইলেকট্রনের সংখ্যা হলো এক। ঠিক আছে, যেখানে ইলেকট্রনের সংখ্যা হলো এক, মানে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে কি, যেখানে ইলেকট্রনের সংখ্যা এক। তাহলে দেখো, একটা ইলেকট্রন আছে এমন পরমাণু হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে তুমি একটা ইলেকট্রন পাবা। এই যে হিলিয়াম প্লাস, একটা প্লাস, শুধু হিলিয়াম প্লাসের মধ্যে তুমি একটা ইলেকট্রন পাবা। লিথিয়াম টু প্লাস, এই লিথিয়াম টু প্লাসের মধ্যে তুমি একটা ইলেকট্রন পাবা। বেরিলিয়াম থ্রি প্লাস, এই বেরিলিয়াম থ্রি প্লাসের মধ্যে তুমি একটা ইলেকট্রন পাবা। এটাই, তাহলে যেখানে একটা ইলেকট্রন পাবা, সেখানেই এই পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন, হিলিয়াম প্লাসের মধ্যে একটা প্লাস, মানে একটা প্লাস বোঝাচ্ছে আর কি, একটা ইলেকট্রন।
লিথিয়াম 2 প্লাসের মধ্যে একটা ইলেকট্রন, বেরিলিয়াম 3 প্লাসের মধ্যে একটা ইলেকট্রন। এখন তোমার যদি এগুলো পড়তে কষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয়, তুমি এগুলো মনে না রাখলেও চলবে। এই যে নিচের তিনটা মনে না রাখলেও চলবে, কারণ তোমাদের বইয়ে দেওয়া আছে জাস্ট উপরেরটা। হাইড্রোজেন এক হচ্ছে একক ইলেকট্রন বর্ণালী, এতটুকু তোমাদের পরীক্ষা আসলে এটাই আসবে যে একক ইলেকট্রন বর্ণালী কোনটা ব্যাখ্যা করা যায়, মানে হ্যাঁ, বোর পরমাণু মডেল দিয়ে তুমি কোন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে? হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালী তুমি ব্যাখ্যা করতে পারবে, এতটুকু মনে রাখলে হয়ে যাবে তোমাদের জন্য। ফারজান বলো, কোন টপিকটা কিভাবে বুঝো নাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার। স্যার আমি বুঝছি সব। সব বুঝছো? ক্লাসটা দুইবার করছো? রিভিশন এমনি করছিলা? দেখছি, বইয়ে পড়ছিলাম আর কি। আচ্ছা, রিভিশন করলে মানে তোমাদের সুবিধা আর কি, বুঝছো? রিভিশন করলে মানে তুমি ভালো বুঝতে পারবা। হ্যাঁ, ভালো বুঝতে পারবা বলতে তোমাদের জন্য এটা সর্বপ্রথম মানে সায়েন্সের মোটামুটি বেশ কঠিন একটা অধ্যায় তোমরা পড়তেছো বলা যায়। সো এটা তুমি একবারে বুঝবা, বিষয়টা কিন্তু এমন না তুমি সহজে একবারে বুঝে যাবা, এটা এরকম হয় না। সো তোমাকে একটু কষ্ট করতে হবে, ক্লাসগুলো দুইবার করলে তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ক্লাস ক্লাসে ক্লাস যদি একবার করো, তুমি যদি 50% বুঝো, দিস ইজ ইনাফ। দুইবার করার পরে যদি 60% বুঝো, এটা তোমার জন্য ভালো। ঠিক আছে, 60% বুঝলে তোমার মোটামুটি পরবর্তী দুই একবার রিভিশন দেওয়ার পর অধ্যায়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবারে তো ক্লিয়ার কখনোই হবে না, এটা ইম্পসিবল। প্রথমবারে তুমি সায়েন্সের কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়টা তুমি ক্লিয়ার করে ফেলবা, এটা এত সহজ না, বুঝছো? তোমাকে এই বইটা পড়ার জন্য ছোট্ট একটা বই, ছোট্ট বই কিন্তু একবারে ছোট না বইটা, এই ছোট বইটা সময় পড়ার জন্য সময় দিয়েছে 2টা বছর। হ্যাঁ, তার মানে 2টা বছর দরকার আছে নিশ্চয়ই, তোমার প্রয়োজন বিদায় তোমাকে 2টা বছর সময় দিছে তারা এ থেকে। সো অতটা সহজও না, আবার খুব যে কঠিন তাও না, পড়তে হবে জাস্ট। যেই ক্লাসগুলো দিচ্ছি এগুলো কাইন্ডলি দুইবার করে নিবা, ওই ক্ষেত্রে তোমাদেরই সুবিধা। একটা কথা দুইবার শুনলে অটোমেটিক মাথায় তো এমনিই গেঁথে যাবে কথাগুলো, ঠিক আছে? আর নিজেরাও যখন বই পড়বে তখন একবারে সহজ লাগবে। আচ্ছা, এখন আমাকে বলো যে আমি কি ইলেকট্রন বিন্যাসটা শুরু করব নাকি অফলাইনে শুরু করব ইলেকট্রন বিন্যাসটা? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এখন একটু বুঝে যে অফলাইনে করলে ভালো হইবে না, এখন একটু বললে আর সহজ হইবে না। মানে অফলাইনেও করবা, এখানে একটু বোঝাই দিতাম। জি। ঠিক আছে, ওকে। অফলাইনে আমাদের শনিবারে ক্লাসগুলো হবে, বুঝছো? তোমাদের তো অন্য কোনো টাইম আর মানে ইয়ে করা যাবে না। বিকেলবেলাও সময় নাই পরে, আর বিকেলবেলা সময় দিতে পারলেও এটা তোমার 5টার ওইদিকে হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না তোমাদের যেহেতু ক্লাস হয় বিকেলবেলা। তো যার জন্য আমরা হয়তো শুক্র শনি সকালে ক্লাসগুলো নিতে হবে, সায়েন্সের ক্লাসগুলো আর কি। হ্যাঁ, শুক্র শনি সকাল 10টা 9:30 এভাবে করে আমরা ক্লাস শুরু করব, মোটামুটি 1.5-2 ঘন্টার মতো সময়ে যতটুকু পারা যায় শেষ করতে হবে। আর হলো তোমার শুক্র শনি বাদেও যদি সম্ভব হয় আমরা ইংলিশ ক্লাস আছে না এদের, ইংলিশ ক্লাসের পরিবর্তে হয়তোবা আমি সায়েন্সের 1-2টা ক্লাস তোমাদেরকে সময় দিতে পারি, হয়তোবা ইংলিশ ক্লাসের পরিবর্তে আর কি। তখন এটা আলাদা হিসাবে যাবে, বাট আপাতত তো আমরা শুক্র শনি ধরে রাখতে হবে। তো আগামী শনিবার থেকে অফলাইন ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ, শনিবার থেকেই শুরু হবে, আমি জানাই দিব গ্রুপে। ওকে, তো এখন আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা পড়ব। ইলেকট্রন বিন্যাসটা মূলত আমরা অফলাইনে শেষ করব, বাট অনলাইনে যা পারো একটু দেখে নাও। এবং অফলাইনে কিন্তু এমনভাবে বোঝানোর সুযোগটা থাকে না, এটা তোমরা বিশ্বাস করো কিনা জানি না। অফলাইনে কিন্তু এভাবে মানে তোমার ধরিয়ে ধরিয়ে পড়াটা খুব একটা সহজ হয় না, সম্ভব হয়ও না। অফলাইনে কোয়াইট টাফ, বাট অনলাইনে, এবং অনলাইনে যদি তোমরা ভালো বুঝে যাও, অফলাইনে তোমরা ক্যাচ করতে সুবিধা। এই জন্য আসলে এই কম্বিনেশনটা আমি চাইলেও তো পারি, আমি চাইলেই তোমাদেরকে সপ্তাহে 2 দিন ক্লাস দেওয়া কোনো বিষয় না। অফলাইনে একটা টিচার ঠিক করে দিলাম, বাড়ি থেকে এসে পড়াবে। হ্যাঁ, এবং ইভেন পড়াবেও, অফলাইনে আমরা ক্লাসের আয়োজন করতেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে শুধুমাত্র অফলাইনে ক্লাস দিলে তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে বুঝবা তো নাই, বরঞ্চ মানে সায়েন্স ছেড়ে দিতে মন চাবে। ওকে, সো অনলাইনে যা পড়াচ্ছি সহজ ভাবো, এটাই হচ্ছে তোমার সবচেয়ে সহজ পন্থা। এর চাইতে তুমি সহজ যদি ভাবতে যাও এটা সম্ভব হবে না।
এর চাইতে যদি সহজ করতে চাও যেটা বললাম কম্বিনেশনে আসো, অনলাইনে তুমি ভালো করে বুঝে নাও কনসেপ্টটা, অফলাইনে আমি তো রিভিশন দেওয়ার জন্য আছি, আমি প্রত্যেকটা অধ্যায় অফলাইনে রিভিশন হবে, সো ওই সময় তোমার জন্য আরও সহজ হবে। বাট তুমি যদি অনলাইনে ক্লাসে মনোযোগী না হও বা এটাকে হেলাফেলা করো, এটা কিন্তু তুমি লসে পড়বে ওই ক্ষেত্রে। ওকে, আচ্ছা দেখো, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। তো আমরা এটা মূলত কি পড়ব, আমরা এই ইলেকট্রন বিন্যাস বলতে কি বুঝি, ইলেকট্রন বিন্যাস বলতে আসলে কি বুঝি। তো আমরা তো পড়লাম যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রোটন প্লাস নিউট্রন থাকবে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে, তাই না? এখন এই বললাম যে এখানে ইলেকট্রন থাকবে, এখানে যে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকবে, ইলেকট্রনের বিন্যাসটা কেমন, বা প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে, তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে, চতুর্থ শক্তি স্তরে কয়টা থাকবে, এগুলো কি কোনো এরকম সিস্টেম আছে যে কোনো রুলস মেনে কোনো নিয়ম মেনে এগুলো এরকম যায়? তো এগুলো বোঝার জন্য আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা একটু বুঝতে হবে। ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, মানে ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন কক্ষপথে কিভাবে থাকে সেটার একটা পদ্ধতি। তো বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে আমরা প্রধান শক্তি স্তর বলি। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। মানে হলো n এর মান তো আমরা জানি, n এর মান কি 1 2 3 4 এভাবে, মানে ক শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তর, এন শক্তি স্তর। কে এল এম এন দ্বারা ডাকি। প্রথম শক্তি স্তর হলে 1, দ্বিতীয় শক্তি স্তর হলে 2, তৃতীয় শক্তি স্তর হলে 3, চতুর্থ শক্তি স্তর হলে 4। এভাবে আমরা বিভিন্ন কক্ষপথে বিভিন্ন নামে তাদেরকে ডাকি, 1 2 3 4, তাই না? 1 2 3 4 এইভাবে বিভিন্ন শক্তি স্তরে আমরা তাদেরকে বলি। এখন এই যে বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, এটা কিন্তু তোমার ফিক্সড করা। মানে তোমার এখানে যে 2n² তুমি যদি সূত্র বলো, এই যে n এর মানটাই হচ্ছে তোমার 1 2 3। মনে করো যে আমি বললাম যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে বলো, তোমার 2n² এর সূত্রে 2 ইন্টু n মানে কত, 2 ধরলা, দ্বিতীয় শক্তি স্তর না, দ্বিতীয় শক্তি হলে n এর মান কত 2, তাহলে 2², তাহলে 2 দুগুণে 4, এখানে 2 আছে, 4 দুগুণে কত 8টা। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 8টা। সেমভাবে আমি যদি বলি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, প্রথম মানে হলো n = 1, 2n² এর সূত্রে বসাও, 2n² এর সূত্রে বসালে 2 ইন্টু 1² মানে কত হয়, 2 ওকে 2, তার মানে 2টা। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, 2টা। আমি যদি বলি তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2n², 2 ইন্টু n এর মান কত 3, তৃতীয় শক্তি স্তর বলে 3, তাহলে বলো 3 3 9, তাহলে 9 দুগুণে 18, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 18টা। এভাবে আমরা বের করতে পারি কততম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা, কততম শক্তি স্তরে কত ইলেকট্রন থাকবে সেটা 2n² সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে প্রতিটি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রতিটি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n², যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি হয়। অতএব এই সূত্র অনুসারে ক শক্তি স্তরের জন্য n = 1, অতএব দেখো ক শক্তি স্তরের জন্য n = 1, এবং ক শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² বা 2টি। এল শক্তি স্তরে দেখো ক মানে কি, আমরা বললাম ক এল এম এন, ক এল এম এন, ক মানে হলো n = 1, এল মানে হলো n = 2, এম মানে হলো n = 3, এন মানে হলো n = 4, ক এল এম এন না, তাহলে এল এর জন্য n = 2। তারপরে তোমার 2n² সূত্রের মধ্যে 8টি, এম শক্তি স্তরে 3টি 18টি, এন শক্তি স্তরে 32টি। এভাবে বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, বুঝে গেছে? তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এভাবে বের করতে পারি। এখন আমাদের এখানে 1 থেকে 30 পরমাণুর নাম দেওয়া আছে। তোমাদের আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 30 পরমাণুর নামগুলো মুখস্থ করে আসা। হাইড্রোজেন 1 এভাবে করে বলবা, আমি যেভাবে বলতেছি ওইভাবে করে মুখস্থ বলবা। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, এভাবে করে বলবা, মানে সিরিয়ালি বলে যায়ও না। হাইড্রোজেন 1, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এভাবে না, মুখস্থ করবে এভাবে। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, মানে মুখে মুখে বলবা কোনটা কত। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8,
ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15। এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে কোন মৌলে কতটা পরমাণু আছে, তোমার প্রোটন আছে সেটার সংখ্যা। কোন মৌলে কতটা প্রোটন আছে সেটার সংখ্যাই হচ্ছে আমাদের এখানে এটা বোঝাচ্ছে, ঠিক আছে? কোন মৌলে কতটা পরমাণু আছে সেটা। তাহলে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, এটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডেনিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানেডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30, ঠিক আছে? দেখো সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডেনিয়াম 21, টাইটেনিয়াম 20, ভ্যানেডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। এই মৌলগুলো আমরা এখানে পাই, ঠিক আছে? 30টা। এখন এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদের একটু জানতে হবে। ওকে, ইলেকট্রন বিন্যাস আমাদের এখানে জানতে হবে। তো আমরা পড়ে আসলাম কে শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 8টা। মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা, 2n² সূত্র দিয়ে। 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা। 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 18টা। 4 নম্বরটা আমরা আপাতত শিখব না, এটা ক্লাস 8 হয়ে গেছে। ক্লাস 8 এতটুকু পড়ে আসছো তোমরা। ক্লাস 8 এই প্রথম মানে ক্লাস 8 আমরা 32টা শিখে আসছি, বাট আমরা যেহেতু এখন 9 10-এ আমাদের এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। আবার 2n² সূত্রের মধ্যে এটা 32টা, বাট আমরা দেখাবো ঠিক কীভাবে এটা হয়। তাহলে এখানে 2 8 18, প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন। এভাবে 2 8 18 এভাবে করে আমাদের বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন ইলেকট্রনগুলো থাকে। এখন যেটা বোঝার বিষয়, তুমি যদি আঁকো, মানে এটা আসলে ক্লাস 8-এর পড়া, আমি জাস্ট তারপর একবার দেখাই দিই, তোমরা হয়তো অনেকে পড়ে আসো নাই। দেখো, এটা যদি তুমি একটা পরমাণু আঁকো, পরমাণুর মাঝখানে যদি নিউক্লিয়াস আঁকো, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দিতে পারবে সর্বোচ্চ? 2টা, কারণ আমরা জানি প্রথম কক্ষপথ মানে n = যদি 1 হয় সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 2টা। n = যদি 2 হয় সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 8টা। n = যদি 3 হয় সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 18টা। কিভাবে? 2n² সূত্র দিয়ে, 2n² এর সূত্র দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। n = 1 হলে 2টা, n = 2 হলে 8টা, n = 3 হলে 18টা, 2n² সূত্র দিয়ে। তাহলে তোমাকে যদি কখনো একটা ইলেকট্রন একটা কক্ষপথ দেওয়া থাকে, তুমি এখানে কয়টা ইলেকট্রন রাখতে পারবে? সর্বোচ্চ 2টা, এর চাইতে তার বেশি দিতে পারবে না। এখন তোমাকে যদি মনে করো যে এখানে 2টা কক্ষপথ দিয়ে দিছে, তাহলে তোমাকে বলছে ফুল ইলেকট্রন দ্বারা ফিল আপ করো। প্রথম কক্ষপথে 2টা দিলা, দ্বিতীয় কক্ষপথে কয়টা দিতে পারবে? 8টা। 2টা 4টা 6টা 8টা, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। এরপরেও যদি আঁকো, তাহলে 3টা মনে করো যে কক্ষপথ দিল, 3টা মনে করো যে তোমাকে এখানে দিল, এই যে একটা কক্ষপথ, এটা হচ্ছে একটা কক্ষপথ, দেন আরেকটা কক্ষপথ, দেন আরেকটা কক্ষপথ, এভাবে 3টা কক্ষপথ মনে করো যে তোমাকে দিল, ঠিক আছে? তো 3টা কক্ষপথে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আসবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? 8টা, সিস্টেম অনুযায়ী, সর্বোচ্চ ধারণ ক্ষমতা রুলস অনুযায়ী 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? 18, কয়টা? 18টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 18টা। এখন আমরা আপাতত এই নিয়মের বাইরে গেলাম, তৃতীয় কক্ষপথে আমরা 8টা দিলাম, ঠিক আছে? সর্বোচ্চ, এখন আমরা এতটুকু, এগুলো হচ্ছে আমাদের সব ক্লাস 8-এর পড়া, ঠিক আছে? কিসের পড়া? ক্লাস 8-এর পড়া। ওকে, দেখো তো টোটাল কয়টা ইলেকট্রন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18। তার মানে পারমাণবিক সংখ্যা 18 পর্যন্ত তুমি এই নিয়মে এরকম গোল্লা গোল্লা করে বক্স এঁকে এঁকে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, তুমি দেখাইতে পারবা আর কি, ডায়াগ্রামেটিক্যালি, ঠিক আছে?
এর বাইরে এই যে আমাদের আর্গন 18 পর্যন্ত, এগুলো আমাদের ক্লাস 8-এ পড়ে আসছি, ক্লাস 7-8-এ এতটুকু পর্যন্ত ছিল, ক্লাসে এই যে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত আমরা ক্লাস 8-এ পড়ে আসছি। কার্বন পারমাণবিক সংখ্যা 18 পর্যন্ত আমরা এতটুকু পড়ে আসছি। দেখো এই যে কে শক্তি স্তরে কয়টা, 2টা, এল শক্তি স্তরে কয়টা, 8টা, এম শক্তি স্তরেও কয়টা, 8টা। বুঝতে পারছো? এম শক্তি স্তরে কয়টা, 8টা। এতটুকু পর্যন্ত আমরা ক্লাস 8-এর পড়াশোনা। এখন এর পরে যদি ইলেকট্রন যায়, তুমি 18-র উপরে যদি যাও, মনে করো যে তোমাকে 19টা ইলেকট্রন দিলা, তখন এম শক্তি স্তরের ধারণ ক্ষমতা 18 হওয়ার সত্ত্বেও এই এখানে 8 পর্যন্ত ফিল আপ হয়ে এটা এন শক্তি স্তরে চলে যাবে, এটা এন শক্তি স্তরে চলে যাবে, এটা হচ্ছে এন শক্তি স্তরে চলে যাবে। কেন চলে যাবে এটা নিয়ে এখন আমাদের বিস্তারিত পড়াশোনা। তাহলে দেখো কে শক্তি স্তরের ধারণ ক্ষমতা 2টা, এল শক্তির ধারণ ক্ষমতা 8টা, এম শক্তির ধারণ ক্ষমতা 18টা, এন শক্তির ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 32টা। বাট এখানে আমাদের 18 পর্যন্ত মিলাতে পারছি। এরপরে আমাদের ইলেকট্রন যেটা যাবে সেটা হচ্ছে তোমার এন শক্তি স্তরে যাবে। এখন এটার জন্য মূলত আমরা আস্তে আস্তে ইলেকট্রন বিন্যাসের দিকে যাব। তো ইলেকট্রন বিন্যাসের দিকে যাওয়ার জন্য আমাদের কিছু এরপরে পড়া, এখানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যাতে ঢুকে দিয়েছে ডিরেক্ট। আচ্ছা দেখো, তো এখান থেকে দেখো এরপরে যদি তোমাকে এখন ইলেকট্রন বিন্যাস আঁকতে বলে, এখানে তোমার কে শক্তি স্তর কোনটা, কে শক্তি স্তর মানে প্রথম গোল্লাটা, বুঝছো? এই যে কে শক্তি স্তর মানে হচ্ছে তোমার প্রথম গোল্লাটা, এই যে এটা কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। এই যে কেতে কয়টা, একটা, দুটা, এলে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে? এখন মনে করো যে আমি তোমাকে 7টা ইলেকট্রন বা দুইটা, একটা ইলেকট্রন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেনকে তুমি কেমনে আঁকবা, হাইড্রোজেনকে তুমি কেমনে আঁকবা, এই যে একটা বৃত্ত, একটা হাইড্রোজেন, শেষ। এটাই হচ্ছে হাইড্রোজেন। তোমার কাছে আর ইলেকট্রন নাই, এটা হচ্ছে কে শক্তি স্তর। কে শক্তি স্তর একটা ইলেকট্রন আছে জাস্ট। আমি তোমাকে দ্বিতীয় নাম্বার যেটা আছে হিলিয়াম দিলাম, এটা যদি নিউক্লিয়াস ধরো হিলিয়ামের, হিলিয়ামের নিউক্লিয়াস যদি এটা ধরো, হাইড্রোজেনের নিউক্লিয়াস যদি এটা ধরো, হিলিয়ামের জন্য ইলেকট্রন আছে 2টা, তাহলে যে 2টা বসে গেল, শেষ। প্রথম শক্তি স্তরে 2টা হয়ে গেল, শেষ। এবার যদি তোমাকে লিথিয়াম দেই, লিথিয়াম আঁকতে বলছি, লাইক লিথিয়াম প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা দিবা, 2টা। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3, তোমাকে পারমাণবিক সংখ্যা জানতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে এখানে তুমি এরকম করে 3টা ইলেকট্রন দিবা, একটা, সরি, প্রথম শক্তি স্তরে তো 2টা দিয়ে দিলা, দ্বিতীয় কক্ষপথে কয়টা যাবে, একটা, এভাবে 3টা। সেমভাবে একটা একটা বাড়তে থাকবে আর কি। এখন তোমাকে যদি ডায়াগ্রামেটিক এখানে বক্সে দেখাই, দেখো হাইড্রোজেনের জন্য কে শক্তি স্তরে কয়টা হলো, একটা, কে শক্তি স্তরের ধারণ ক্ষমতা 2টা, এল শক্তির ধারণ ক্ষমতা 8টা, এম শক্তির ধারণ ক্ষমতা 18টা, এন শক্তির ধারণ ক্ষমতা 32টা। বাট এটা ভুলে যাও আপাতত, এখানে যে 18টা ভুলে যাও, 32টা ভুলে যাও। কে শক্তি স্তরে তাহলে কয়টা ইলেকট্রন যাবে, একটা। এল শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে, এই যে কে শক্তি স্তরে যদি হিলিয়াম পারমাণবিক সংখ্যা যদি 2টা আসে, তোমার যদি 2টা ইলেকট্রন থাকে, তাহলে হিলিয়ামে 2টা চলে যাবে। যদি 3টা আসে, লিথিয়ামে এখানে 2টা দাও, এলে যাবে কয়টা, একটা, কারণ 2 একে 3, এই যে 3 মিলছে, 4, 4-এ যাও, যখন তোমার পারমাণবিক সংখ্যা 4 হবে, বেরিলিয়ামের জন্য তুমি 4, তাহলে কে শক্তি স্তরে 2টা দিছো, কারেন্টের ধারণ ক্ষমতায় 2টা, আর এটার ধারণ ক্ষমতা তো 8টা, এখানে বাকি 2টা দিছো, এটা হচ্ছে তোমার 5। বুরন, বুরনের জন্য প্রথম শক্তি স্তরে 2টা, কারণ ধারণ ক্ষমতায় 2 সর্বোচ্চ, মানে এখানে সর্বোচ্চ 2টা দিতে পারবা, বাকি 3টা তোমার এম এ দিলা, কে এল, কে এল, এল শক্তি স্তরে দিলা। এর পাশে 6, প্রথম শক্তি স্তর বা এম শক্তি স্তরে 2টা দিলা, বাকি আছে কয়টা, 4টা, এই 4টা এখানে দিয়ে দিলা। এবার আসো যে নাইট্রোজেন 7, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা দিলা, বাকি আছে কয়টা, 5টা, এই 5টা এখানে দিলা। আর অক্সিজেন 8, প্রথম শক্তি স্তরে 2টা দিলা, কারণ ধারণ ক্ষমতায় সর্বোচ্চ 2, 2 এর বেশি দিতে পারবে না, বাকি যে 6টা আছে 6টা এখানে দিয়ে দিলা। এবার আসো তোমার ফ্লোরিন, ফ্লোরিন 2, প্রথম শক্তি স্তরে তুমি 2টা দিলা, দ্বিতীয় শক্তি স্তরে তোমার 7টা দিলা। নিয়নের ক্ষেত্রে 2 10, 2 দিলা, 8টা দিলা। এখন এই যে সোডিয়ামের ক্ষেত্রে আসো, সোডিয়ামের ক্ষেত্রে 11, প্রথম শক্তি স্তরে 2টা দিলা, দ্বিতীয় শক্তি স্তর 8টা, কেন দিলা, তুমি 8টার বেশি দিতে পারবে না। এই যে ধারণ ক্ষমতা কয়টা, এল এর ধারণ ক্ষমতা কয়টা, এল এর ধারণ ক্ষমতা হচ্ছে 8টা, 2n² সূত্রের মতে, 2n² সূত্রের মতে এল শক্তি স্তরের ধারণ ক্ষমতা কত, 8, তাই না? তাহলে এখানে তুমি সর্বোচ্চ 8টাই দিতে পারবে। এখন বাকি আছে কয়টা, 8 এ 2 10, বাকি আছে এখানে টোটাল 11 না পারমাণবিক সংখ্যা, তাহলে আরও একটা আছে, বাকি একটা তুমি এখন এম শক্তি স্তরে ঢুকছো, এই যে এম শক্তি স্তরে ঢুকছো, এম শক্তি স্তরে দিলা। 12 এর ক্ষেত্রে আসো, 12 পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়াম 12 এর ক্ষেত্রে তোমার এখানে
যেটা তোমার ক্যাশ শক্তি স্তর, ক্যাশ শক্তি স্তরে 2টা, আর এল শক্তি স্তরে 8টা, বাকি 2টা তোমার এখানে দিলা, তোমার এম শক্তি স্তরে দিলা। অ্যালুমিনিয়াম 13 সেম 2 8 13 3, তারপর 2 8 4, মানে একটা একটা করে বাড়তে থাকবে আর কি। এভাবে যাইতে যাইতে তোমার 18তে গিয়ে দেখো এখানে 2 8 6, এখানে তোমার সালফার 16 প্রথম শক্তি স্তরে, মানে ক্যাশ শক্তি স্তরে 2টা, এল শক্তি স্তরে 8টা, তারপর এম শক্তি স্তরে তোমার বাকি যে 6টা আছে এগুলো দিছে। ক্লোরিনের ক্ষেত্রে 2 8 7, আর্গনের ক্ষেত্রে দেখো সুন্দরভাবে সবগুলো মিলে গেছে 2 8 8 18। এখন এই 19 নাম্বারের ক্ষেত্রে কীরকম হওয়ার কথা ছিল দেখো তো। 19 নাম্বারের ক্ষেত্রে 2 নাম্বার শক্তি স্তর কে, মানে ক্যাতে 2টা ধারণ ক্ষমতা 2টা দিয়ে দিছো, এলে তোমার 8টা ধারণ ক্ষমতা 8টাই দিয়ে দিছো, এম এ 18টা ধারণ ক্ষমতা বাট তুমি দিছো 8টা, বাট তোমার কাছে তো 9টা আছে, 8 দিয়ে 10, বাট তোমার ইলেকট্রন দিছো 19টা, তার মানে বাকি 9টা এখানে দিতে পারতা না, তুমি এখানে 8টাকে 9 করে একটা এখানে কেন দিলা? মানে এখানে 8-এর পরিবর্তে তুমি 9 দিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, এখানে এম শক্তির ধারণ ক্ষমতা 18, বাট তুমি কেন 9টা দিলা? এটা বোঝার জন্য এবার আমাদের আধুনিক ইলেকট্রন বিন্যাসে যেতে হবে। এতক্ষণ আমরা যা করছি এগুলো হচ্ছে ডায়াগ্রামেটিক্যালি, 18 পর্যন্ত তুমি ডায়াগ্রাম দিয়ে তোমার মেনশন করতে পারবে, বাট এরপরে গেলে আলটিমেটলি তোমাকে ইলেকট্রন বিন্যাসে ঢুকতে হবে। এখন ইলেকট্রন বিন্যাসে ঢোকার জন্য এবার আসো, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অতএব এর ইলেকট্রন সংখ্যাও 2, এবং এক ইলেকট্রন 2টি প্রথম কে শক্তি স্তরে প্রবেশ করবে। লিথিয়ামের ক্ষেত্রে 3, অতএব এর ইলেকট্রন সংখ্যাও 3, ইলেকট্রন 3টির প্রথমে 2টা কে শক্তি স্তরে প্রবেশ করবে, যেহেতু কে প্রধান শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে এলতে প্রবেশ করবে। অনুরূপভাবে সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, তাই ইলেকট্রন সংখ্যাও 11, এই ইলেকট্রন 2টি কে এবং 8টি এল শক্তি স্তর, বাকি একটি এম শক্তি স্তর প্রবেশ করবে। এতক্ষণ যা বললাম আমি ঠিক তাই, এতক্ষণ যা বললাম এগুলো জাস্ট এখানে বইয়ের ভাষায় বলছে। সেমভাবে এইভাবে তুমি আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের উপরে বর্ণনা করা হয়েছে এই নিয়ম অনুসারে ব্যতিক্রম, কিন্তু নিয়মটার ব্যতিক্রম লক্ষ্য করা যায় পটাশিয়াম এবং পরবর্তী মৌলগুলোতে। তো এই পটাশিয়াম পরবর্তী ব্যতিক্রম দেখবা। আমরা জানি তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি ক্যালসিয়ামের 19 এবং 20তম ইলেকট্রনটি কে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। এই যে দেখো, এটা কিন্তু এখানে তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদিও এম এর কয়টা, এম এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টা, বাট এখানে 8টা ফিল আপ করেই তারা এন শক্তি স্তরে চলে যাচ্ছে। সেমভাবে ক্যালসিয়াম 20-এর ক্ষেত্রে দেখো, এখানে তোমার এম শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু 18, বাট এখানে 8টা ফিল আপ করে বাকি 2টা এন শক্তি স্তরে চলে গেছে। কেন কেন এটা এভাবে হলো এটার পরিচয় এবার আমরা দেখব। তাহলে এমকে অপূর্ণ করে এন শক্তি প্রবেশ করছে। স্ক্যান্ডিনিয়াম 19 এবং 20তম ক্ষেত্রে 2টা চতুর্থ শক্তি যাওয়ার পরে 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে ফিরে আসছে। পারমাণবিক সংখ্যা 19কে পরবর্তী ইলেকট্রন প্রবেশ করার পর তৃতীয় শক্তি স্তরে এমকে প্রবেশ করে। এরপরও আচ্ছা, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা একটু পরবর্তী দেখবো, আগে আপাতত জাস্ট নর্মাল বিষয়গুলো জানো। তো আজকে আমরা আপাতত রাখি। উপশক্তি ধারণা বললেই মোটামুটি এখন আমরা অনেক ডিপে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। তো জাস্ট এতটুকু বুঝো আগে যে ইলেকট্রন বিন্যাস কি। ক্লাস 8 অবধি যা ছিল ইলেকট্রন বিন্যাস 1 থেকে 18, এই 18 মৌলগুলার তোমার এই ডায়াগ্রাম, কে শক্তি স্তরে কয়টা, এল শক্তি স্তরে 8টা, এম শক্তি স্তরে 8টা, এন শক্তি স্তরে 32টা, দেন এগুলো একটু আঁকবা, নিজেরা পড়বা, এবং 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো মুখস্থ করবা, কোনটার কত নাম্বার, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5। আমরা নেক্সট দিন অফলাইনে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস কীভাবে করবা, দেন আমাদের উপশক্তি স্তরের ধারণা, মানে বিস্তারিত আর কি। এখানে মোটামুটি ইলেকট্রন বিন্যাস দিয়ে আমাদের অধ্যায়টা আস্তে আস্তে শেষের দিকে যাবে। ইলেকট্রন বিন্যাসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, এবং আমাদের সিকিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রন বিন্যাস। মানে ইলেকট্রন বিন্যাসই পরীক্ষা আসবে তোমাদের এসএসসি পরীক্ষায় বা তোমাদের সিকিউতে, সৃজনশীলে তোমার ইলেকট্রন বিন্যাসটা আসবে। তো ইলেকট্রন বিন্যাসের লেকচারটা আমরা হয়তো অফলাইনে নিতে পারবো না, বাট অফলাইনে নিলে এটা খুব সুবিধা হতো, সরি অনলাইনে নিলে এটা খুব সুবিধা হতো যে ইলেকট্রন বিন্যাসটা বিভিন্ন তোমার অ্যানিমেশন দিয়ে দেখানো যেত, বাট এটা যেহেতু আর সম্ভব না, আমি ওখানেই থাকবো, ওই ক্ষেত্রে আমরা অফলাইনে পড়বো আর কি, ঠিক আছে। অফলাইনে যতটুকু যেভাবে পড়া যায় সেভাবে পড়বো, তোমরা এতটুকু অবধি ভালো মতো করে পড়বা। বাট যদি কারো বেসিকে গাঁঠি থাকে, এখন অবধি যা পড়ে সেগুলো যদি গাঁঠি থাকে, ও কিন্তু কুপ আপ করতে খুব কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে বলতে মানে যদি সহজ বিষয় না বুঝো, সহজ বিষয় যদি তোমার কাছে তুমি নিজে কঠিন করে নাও, ওই ক্ষেত্রে কঠিন বিষয়গুলো তো তুমি ধারে কাছেও যাইতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের যে লেকচারগুলো এতদিন হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে, এগুলো সুন্দরভাবে আরেকবার রিভিশন করবা যারা রিভিশন করো নাই। এরপরেও যদি কঠিন মনে হয়, এরপরেও যদি তোমাদের কাছে মনে হয় যে এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তারপর তো আছেই আমরা, হ্যাঁ আমরা তো আছেই বোঝানোর জন্য।
তো করতে হবে, তোমাদের ক্লাসগুলো আবার করো, দেন দেখা যাবে। এরপর আমরা নেক্সট দিন বিস্তারিত ইলেকট্রোমিনাস নিয়ে আলোচনা করবো। এবং আমাদের অফলাইন ক্লাস শুরু হবে সায়েন্সের ক্লাস শনিবার থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে অফলাইন ক্লাস শুরু করে দেওয়ার জন্য সায়েন্সের উপরে। শনিবার সকাল, শুক্র শনি থাকবে, শুক্রবারে ক্লাস নেওয়া সম্ভব হবে না, শনিবারে ক্লাস হবে আর কি। হ্যাঁ,